নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পোস্ট এডিটে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গত 8ই নভেম্বর নোট বাতিলের ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর একে একে 35টি দিন পার হয়ে গিয়েছে। একদিকে বিরোধীদের এই নিয়ে প্রবল প্রতিবাদ চলছে সংসদের উভয় কক্ষেই, অন্যদিকে সাধারণ মানুষের নোট ভোগান্তি একেবারে যে কমে গেছে তা কিন্তু নয়, তবে লাইন ছোট হয়েছে, যতটা দীর্ঘ ছিল তার থেকে লাইন ছোট হয়েছে, এটা সাদা চোখে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আদতে মানুষের হাতে কতটা টাকা এসে পৌঁছচ্ছে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, এবং যে সন্দেহ একেবারে অমূলক নয় বা সেটা বাস্তব সেটাও বলা যায়। এরই মধ্যে প্রত্যেক দিনই আমরা প্রায় দিনই দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিদ্ধান্তের কিছু কিছু ক্ষেত্রে বদল হচ্ছে বা কিছু কিছু আপডেটস আসছে। আগে যে সিদ্ধান্তটি ছিল সেটা থেকে খানিকটা রদবদল হচ্ছে। আজকে যেমন আরও একটি ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে এই 8ই নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত দেশের সমস্ত ব্যাংকের সমস্ত ব্রাঞ্চে যত লেনদেন হয়েছে সেই সমস্ত লেনদেনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে, এবং এটি যেমন একটি প্রশাসনিক পদক্ষেপ, অন্যদিকে রাজনীতিও থেমে নেই। একদিকে যেমন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এই ঘটনাকে এখনো পর্যন্ত দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন, সেই সময় বিরোধীদের সহযোগিতার আবেদনের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন যে এই মুহূর্তে কিন্তু যে যতটা সমস্যা হয়েছিল তা অনেকটাই সামাল দেওয়া গেছে, এবং এই মুহূর্তে এই নোট বাতিল ইস্যুতে যে প্রবলেম, যে সমস্যা ছিল তা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের, এমনই দাবি করেছেন তিনি। এবং এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই আলোচনা, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা, যাদের সঙ্গে আমরা আজকের এই বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব, যে আলোচনার শিরোনাম অর্থহীন হয়রানি। আমাদের সঙ্গে উপস্থিত থাকা বিশিষ্ট অতিথিদের আমি প্রথমেই দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক এবং ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির সদস্য আলী ইমরান রাঞ্জ ওরফে ভিক্টর রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সর্দার আমজাদ আলী, প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা সর্দার আমজাদ আলী, রয়েছেন সায়ন্তন বসু, রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা সায়ন্তন। আপনাদের সকলকেই নিউজ টাইমের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু আজকে এই ইস্যুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম তাঁরা কে কি বলেছেন একবার দর্শকদের শোনাবো। নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের প্রতিবাদে সংসদে সরব হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং। নোট বাতিলের পর তৈরি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছিলেন তিনি। এবার মনমোহনের সুরেই কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দেশের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি বলার পাশাপাশি নোট বাতিলের জেরে যে 90 জনের মৃত্যু হয়েছে তার দায় সরকার নেবে কিনা সেই প্রশ্নও তোলেন চিদম্বরম। দেশের সর্বত্র সোয়াইপ মেশিন ও ওয়াইফাই নেই, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের নগদহীন লেনদেনের সিদ্ধান্ত মানুষের ভোগান্তি আরও বাড়াবে বলে জানান প্রাক্তন অর্থমন্ত্রী। নোট বাতিলের জেরে কালোবাজারিরা উৎসাহিত হয়েছে বলে অভিযোগ চিদম্বরমের। A complete mismanagement, which is why Dr. Manmohan Singh said monumental mismanagement. You did not do your calculations. People are standing in line to get 2,000 rupees and 3,000 rupees. Every town, small town, big town. Today you go there. There's no work. Head load workers, cart pullers, daily workers, there is no work. 45 crore people in this country depend on daily income. 45 crore people in this country depend on earning a daily income. If that income is not coming to me today, tomorrow nobody is going to compensate for that. If I lose my income today, I lose it forever. চিদম্বরমের অভিযোগের পরেই জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও দাবি করেন জেটলি। Present NDA government has started overhauling the system. The demonetization drive, currently it is at a stage where high denomination has ceased to be a legal tender, is actually a step in that direction. It's our strategy that from a high cash dominated economy, we should become a less cash economy. In fact, we see
with a sense of satisfaction, a huge movement in favor of digitization which is taking place. কেন্দ্রীয় সরকার যাই দাবি করুক না কেন, নোট বাতিল আসলে দেশের গরিবদের ওপর অত্যাচার বলে দাবি করেছেন পি চিদম্বরম। প্রধানমন্ত্রীর উচিত রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখা, এমনই দাবি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। নিউজ টাইম। ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। আমি তার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অধ্যাপক। সুমন বাবু, আমরা ওনার কাছ থেকেও এই নোট বাতিল ইস্যুতে বর্তমান পরিস্থিতিতে ওনার মতামত শুনবো, কিন্তু আমি প্রথমে আজকে কথা বলবো ভারতীয় জনতা পার্টির আমাদের স্টুডিওতে প্রতিনিধি সায়ন্তন বসুর সঙ্গে। সায়ন্তন, যেটা জানতে চাইবো, আজকে আপনাকেও শোনালাম অরুণ জেটলির বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এই মুহূর্তে যথেষ্ট আশাব্যঞ্জক পরিস্থিতি এবং খুব সুচিন্তিতভাবেই ক্যাশলেস ডিজিটাইজেশনের দিকে ভারতীয় অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আপনি শুনলেন নিশ্চয়ই বক্তব্য। 8 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু ভারতের অর্থনীতি যে ক্যাশলেস বা ডিজিটাইজেশনের দিকে নিয়ে যাওয়াটা লক্ষ্য, সেরকম কোনো লক্ষ্য ছিল না। সেখানে লক্ষ্যটা ছিল জাল নোট, সন্ত্রাসবাদ, কালো টাকা। এখন লক্ষ্যটা দেখছি মানে গোলপোস্টটা কি শিফট হলো? আমার মনে হয় এভাবে ভাবাটা ঠিক হবে না, কারণ ডিজিটাইজেশন পরবর্তী লক্ষ্য, গোল একটা হয়ে গেছে। সে গোলটা যেটা হয়েছে যে আমরা মানে ওই প্রথম 3টে গোল আপনি বলছেন জাল নোট অনেকটাই অ্যাচিভ করা গেছে, এগুলো করা গেছে। কারণ একটা যেটা বারবার আওয়াজ উঠছে যে 15 লক্ষ কোটি টাকার মধ্যে তো 12 লক্ষ কোটি টাকা জমা পড়েই গেল, তাহলে আর কি থাকলো? ব্যাংকে জমা পড়লেই কি টাকাটা কালো টাকাটা সাদা হয়ে গেল বা জাল নোটটা আসল হয়ে গেল? আচ্ছা, এটা তো নয়। সরকারের নজরে এসে গেল যে 15 লক্ষ কোটি টাকার মধ্যে 12 লক্ষ কোটি টাকা এসে গেল। আমাদের ধারণা আগামী 10 দিন 12 দিনে বা 15 দিনে আরো 2 লক্ষ কোটি টাকাও জমা পড়ে যাবে। আচ্ছা, যদি 14 লক্ষ কোটি টাকা থেকে 15 লক্ষ কোটি টাকা জমা পড়ে যায়, তাহলে সরকারের কাছে টাকাটা এসে গেল, সরকারের নজর এসে গেল। যে টাকাটা সরকারের নজর এড়িয়ে ছিল, সেই টাকাটা এখন ক্লিয়ার এসে গেল। দ্বিতীয় যেটা সরকারের বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে, যেটা এতদিন বিরোধীরা চিৎকার করে বলতো, আপনাকে একটু তথ্য দিয়ে রাখি। একই সঙ্গে এখনো পর্যন্ত যে জাল নোটের কথাটা আপনি বলছেন বা সরকারের নজরে এসে গেল, সেই সরকারের নজর এড়িয়ে রিজার্ভ ব্যাংকের আধিকারিকরা কিন্তু 1.5 কোটি টাকারও বেশি এই আজকে ধরা পড়েছে। এর আগে গত কয়েকদিনে মনীষ শর্মা থেকে শুরু করে অনেকজন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মধ্যে যারা রয়েছেন সংশ্লিষ্ট রাজ্যগুলিতে, তাদের নাম উঠে এসেছে এই মানে ব্ল্যাক মানির সঙ্গে। জাল নোট যেটা 8 তারিখ ঘোষণার পরপরই ব্যাঙ্গালোর থেকে পাওয়া গিয়েছিল, আর সন্ত্রাসবাদের সমস্যা যেটা এই ঘোষণার কয়েকদিনের মধ্যে কাশ্মীরে মারা গিয়েছিলেন জওয়ানরা, সিভিলিয়ানরাও মারা গিয়েছিলেন, আপনি জানেন। তো কোন লক্ষ্যটা মানে মানে হলো, সাফল্যমণ্ডিত হলো, ঠিক ক্লিয়ার হচ্ছে না। দেখুন, আপনি যখন সন্ত্রাসের কথা তুললেন, 500 টাকা দিয়ে যারা পাথর ছুটতো কাশ্মীরে, এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য তারা এখন স্কুলগুলোতে আগুন লাগাচ্ছে। ন্যাশনাল চ্যানেলগুলো দেখুন, পাথর ছোড়ার লোক নেই, স্কুলে গিয়ে আগুন লাগাতে বাধ্য হচ্ছে আতঙ্কবাদী। আচ্ছা, এটা বড় লাভ হয়েছে। এবার পাকিস্তান আমরা প্রথম যেটা, আজকে জগদীশ ভাগবতী, বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট, আমাদের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আমেরিকার, তিনি বলেছেন যে এটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং ভারতবর্ষ উন্নতির শিখরে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে যদি আমরা পরের ধাপটা সম্পূর্ণ করতে পারি, অর্থাৎ ব্ল্যাক মানির ওপরে নিয়ন্ত্রণ, জাল টাকার উপরে নিয়ন্ত্রণ। এর দিকে নরেন্দ্র মোদী সরকার সফল বলেছেন। আপনি যে দাবি করছেন সেই দাবি সম্পর্কে কি মনে করছেন ভিক্টর, আপনার বক্তব্য শুনতে চাইব। প্রথমে তো আমি বলবো কি, সুগন্ধা যে কথাটা বললেন এখন, কি মানে সন্ত্রাসবাদকে আটকাবার জন্য যে 500 টাকা দিয়ে পাথর ছোড়ার কাজটা কাশ্মীরে হতো, সেটাকে আমি কন্ডেম করি। কেন, কাশ্মীরের ইতিহাসটা জানতে হবে, কি কাশ্মীরে যে আজকে উগ্রপন্থীর অ্যাক্টিভিটিটা বেশি, সেটাকে নিয়ে যখন প্রধানমন্ত্রী ওখানে নির্বাচনে গেছিলেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে কিন্তু ওনাকে মেনেই কাশ্মীরের মানুষ ওখানে বিজেপিকে সমর্থন করেছিল, তার উপরে আস্থা রেখেছিল। তখন যারা ভোট দিচ্ছ তারা 500 টাকা নিয়ে ভোট দেয়নি, এই কথাটা উনি বলছেন না কেন? আজকে ওদের উপরে বলা হচ্ছে কি 500 টাকা নিয়ে ঢিল ছুড়ছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা আমি বলবো কি, যে ডেমোনাইজেশনের যে সমস্যাটা সারা দেশ জুড়ে তৈরি হয়েছে, এইটা হচ্ছে প্রধানমন্ত্রী আগে যেটা করেছেন, মানে আমার বাংলা কথায় বলতে গেলে কি, মই গাছে তুলে মই সরিয়ে নেওয়া। এখন উনি গাছে উঠে গেছেন, নিচে থেকে মই সরে গেছে, এখন ল্যান্ড করবেন কিভাবে, নিচে নামবেন কি করে, সেটা উনি খুঁজে পাচ্ছেন না। তার জন্য প্রত্যেক দিনই ওনার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে।
উনি প্রথমে বললেন ব্ল্যাক মানিকে আমি নিয়ে আসবো। ব্ল্যাক মানি বলতে সুইস ব্যাংকে যে দেশের বাইরে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলোকে উনি নিয়ে আসবেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল আজকে 36 দিন হয়ে গেল। এই 36 দিনে যে টাকা প্রায় 14,000 কোটি টাকা যে জমা পড়লো, এই টাকাটা কাদের টাকা? এই সাধারণ জনগণের টাকা। যেরকম আমার বাড়িতে আমার স্ত্রী কিছু টাকা নুকিয়ে বাড়িতে রাখতো, সেই টাকা কত টাকা জমেছে আমিও জানতাম না। যেদিন 8 তারিখে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন কি 500,000 টাকা চলবে না, তখন আমার স্ত্রী বলছে আমার কাছে কিছু টাকা আছে, আমি সেটা ব্যাংকে রাখবো। আমি বললাম কত টাকা আছে? তখন জানতে পারলাম 24,000 টাকা ও এতদিনে জমিয়ে রেখেছে। এটাকে কি প্রধানমন্ত্রী ব্ল্যাক টাকা বলবেন? এই টাকাটা কি কালো টাকা? তো এই যে টাকাগুলো সারা দেশ জুড়ে সাধারণ পরিবারের মহিলারা বাড়ি থেকে জোগান করে রেখেছিল তারা দিচ্ছে, যারা ডেলি রোজগার করতো তারা কি কালো টাকা জমা করছে? অবশ্যই আপনার বলে এদেরকে যদি কালো টাকা বলা হয়, তাহলে সারা দেশে যে কালো টাকা যেটাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে, তাহলে দেশের প্রত্যেকটা মানুষ হচ্ছে কালো টাকা নিয়ে চলছে। এই যে ডিজিটাল বা ক্যাশলেস দুনিয়ার দিকে ভারতীয় অর্থনীতি আরেক কদম এগিয়ে গেল বলে আজকে দাবি করলেন, এবং এই মুহূর্তে পরিস্থিতিটাও যথেষ্ট আন্ডার কন্ট্রোল বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিভাবে দেখছেন এই দাবিকে? না, দাবিকে কিভাবে দেখবো তার থেকে ওই সায়ন্তন আগে বললো না যে গোলটা হয়ে গেছে, গোলটা অবশ্যই হয়েছে, কিন্তু গোলটা আত্মঘাতী গোল, সেন্সাইড গোল যাকে বলে। এবং এই সেন্সাইড গোলটা কিন্তু নানা জায়গা থেকে সেন্সাইড গোলের যে পাসগুলো, ফাইনাল পাসটা তারা কিন্তু বাড়িয়েছেন। আজকে যে জায়গাটায় যে ক্যাশলেস ইকোনমির কথা এখন এত হচ্ছে না, ক্যাশলেস ইকোনমি কিন্তু গত 70 বছর ধরে ইন্ডিয়ার একটা বড় অংশে আছে। আপনি যদি দেখেন ছত্তিশগড়, আপনি যদি দেখেন ঝাড়খণ্ড, আপনি যদি দেখেন উড়িষ্যার কালাহান্ডি, এই সমস্ত জায়গাগুলোতে একটা ক্যাশলেস ইকোনমি রয়েছে, এবং এখানে মানে মূল হচ্ছে দারিদ্র, বিপুল অর্থনৈতিক দারিদ্র। আমার সন্দেহ হচ্ছে যে এই যে এখানকার যে ক্যাশলেস ইকোনমিটা, যেখানে মানে টাকাটাই মূল সমস্যা, তাদের পাওয়ার সব থেকে বড়, রোজগারের মূল সমস্যা, সেই সমস্যাটাকে কি সারা দেশে স্প্রেড করাতে চাইছেন অরুণ জেটলি? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আগে শুনেছিলাম যে নরেন্দ্র মোদী বারবার যে কথাটা বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, তাই সবকা সাথ সবকা বিকাশটা এখন ঘুরে হয়ে গেছে সবকা সাথ সবকা বিনাশ। মানে ব্যাপারটা এখন এমন একটা দিকে গেছে যেটা ভয়াবহভাবে দেশের মানুষের একটা দুর্দিনের সামনে এনে দাঁড় করিয়েছে। আপনি যদি বলেন যে এই অরুণ জেটলি কিছুদিন আগে বিবৃতি দিয়েছিলেন যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যাদের আপনার ধরুন এই ডেবিট কার্ড রয়েছে, সেই ডেবিট কার্ড হোল্ডারদের 90% তারা শুধুমাত্র টাকা তোলার জন্য ডেবিট কার্ডটাকে ব্যবহার করে। আজকে তো আমরা দেখছি যে সর্বত্র মাছ কিনতে থেকে আরম্ভ করে, সবজি থেকে আরম্ভ করে, ছোট ছোট যে কোনো জিনিসে এই কার্ড ব্যবহারের যে প্রবণতা, সেই প্রবণতা যাতে বাড়ে তার কথা তারা বলছেন। তাহলে তিনি নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে 90% মানুষ তারা ডেবিট কার্ডে শুধুমাত্র টাকা তোলে। এবং সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি দেখেন, এই মুহূর্তে ডেবিট এবং ক্রেডিট কার্ড হোল্ডারদের সংখ্যা হচ্ছে 2,06,00,000। আজকে ভারতবর্ষের মানুষের সংখ্যা 130 কোটি। আজকে এই 130 কোটি মানুষ, এবং যেখানে বারবার ধরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের প্রতি 5টা গ্রামে 4টে গ্রামে ব্যাংক নেই, আপনি তাহলে কোন জায়গায় ক্যাশলেস ইকোনমিটাকে কোন জায়গায় যেতে চাইছেন? আপনি কি ওই কালাহান্ডি বা কিরিবুরুর যে ক্যাশলেস ইকোনমি সেটাকে সারা ভারতবর্ষে স্প্রেড করতে চাইছেন? না, আপনি একটা ক্যাশলেস ইকোনমির স্বপ্ন দেখিয়ে আবার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন? আমি আসবো আমজাদ সাহেবের কাছে। এই যে ডিজিটাল বা ক্যাশলেস দুনিয়ার কথা বলা হচ্ছে, অনলাইন টিকিটের কথা বলা হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসে মানে যে ছাড়, যেগুলো পেট্রোল ডিজেল ছাড় পাওয়া যাবে কার্ডে, অনলাইন টিকিট কাটা যাবে, এবং তার সঙ্গে পেটিএম এর মতো কিছু, তার মানে হাতে স্মার্টফোন থাকতে হবে। প্রত্যেকটা ইস্যুতেই লাভবান হচ্ছেন কিন্তু একটু যাদের হাতে স্মার্টফোন আছে, যারা ইন্টারনেটটা ব্যবহার করতে জানেন, যারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হোল্ডার। কাদের জন্য এটা? অঙ্কুর, সারা ভারতবর্ষে 125 কোটি মানুষের মধ্যে 34 কোটি মানুষের কাছে স্মার্টফোন আছে। এই 34 কোটি মানুষের স্মার্টফোন দিয়ে 125 কোটি মানুষকে ডিজিটাল ইকোনমিতে নিয়ে যাবে। এই মূর্খের স্বর্গে বাস করা হয়তো হবে, কত বছর পরে হবে তা তো জানি না। একটা কথা কিন্তু সায়ন্তনের একটা কথা আমার একটু কানে লেগেছে। কাশ্মীরে 500 টাকা দিলে যারা ঢিল ছুটত, তাদের আর পাওয়া যাচ্ছে না। আমি সায়ন্তনকে শুধু বলে দিচ্ছি যে ওই উড়ির পরে আজ পর্যন্ত শেষটা হচ্ছে নাগরোটা, 17 জন মারা গেছে, 17 জন জওয়ান মারা গেছে নাগরোটাতে। আর গতকাল একটা জায়গাতে হয়েছে, সেখানে বলছে সাইলেন্স জোন, এমনভাবে আসছে যে সেটা কেউ বুঝতেই পারছে না। গতকালকে একটা জায়গায় হয়েছে। সুতরাং এসব গল্প বলে মানুষকে বিভ্রান্ত একটা দলের একটা নেতা বা একটা দল তারা করতে পারে, ভারতবর্ষের মানুষেদের বিভ্রান্ত হবে না।
আমি জিজ্ঞাসা করছি যে একটা টোটাল চেঞ্জ হয়েছে। একটু আগে তুমি দেখালে যে দেশের অর্থমন্ত্রী তিনি কিন্তু ক্যাশলেস ইকোনমির কথা বলছেন না, তিনি একটু উল্টে বললেন লেস ক্যাশ ইকোনমি, তাই না? তাহলে এখন আর ক্যাশলেস নেই, এখন হচ্ছে লেস ক্যাশ ইকোনমি। এবং আরো একটা কথা তিনি বললেন যে ইট ইজ ওভারহলিং দ্য সিস্টেম। ওভারহলিং দ্য সিস্টেম, একটা সিস্টেমকে ওভারহলিং করতে গেলে একটা বাড়িকে যদি সম্পূর্ণ ফেলে দিতে হয়, একটা অল্টারনেট আস্তানা তৈরি করতে হয়। এক্স্যাক্টলি। সেই অল্টারনেট আস্তানাটা তৈরি করেছো? আসবো। এই অল্টারনেট আস্তানাটা তৈরি না করে একগুচ্ছ অভিযোগ এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রস্তুতি বা পরিকাঠামো ছাড়াই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্র, কিন্তু সেই কেন্দ্রর এই সিদ্ধান্তটাকে বাস্তবে রূপায়িত করার মতো সাধারণ মানুষের কাছে কিন্তু অস্ত্র নেই। এই প্রশ্নের উত্তর কিভাবে সামাল দেন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আমাদের স্টুডিওতে, সেই উত্তরই শুনবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। ফিরে আসছি, দেখতে থাকুন নিউজ টাইম।